নমস্কার, আমি সুপ্রিয়। সকলকে আবারও স্বাগত জানাই বং টেলিস্কোপের হরর অডিও সিরিজের সম্পূর্ণ নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডটিতে আপনারা শুনবেন এমন একটি ঘটনা যেটা ঘটেছিল সুন্দরবনের এক জঙ্গল ঘেঁষা গ্রামে, যেখানে একটি সাধারণ বিয়ে ধীরে ধীরে পরিণত হয়েছিল ভয়ঙ্কর একটি দুঃস্বপ্নে। আজকে আপনারা যে ঘটনাটি শুনতে চলেছেন তা কোনো বানানো কল্পকাহিনী নয়, গ্রামের লোকেদের মুখে মুখে ছড়িয়ে থাকা একটা অন্ধকার সত্য। নূপুরের শব্দ, বনের গভীর অন্ধকার, আর এক নতুন বউ যার আসল পরিচয় জানতে পেরে আজও শিউরে ওঠে ওই গ্রামের মানুষ। তাই অনুরোধ, হেডফোনটা ব্যবহার করুন, চারপাশের আলোটা কমিয়ে দিন আর নিজেকে প্রস্তুত করুন। তবে আজকের ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই, যদি আপনাদের জীবনেও কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে, অথবা আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয়, পরিবার পরিজন কারোর কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা বা কোনো ভৌতিক ঘটনা শুনে থাকেন, তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস, ফেসবুক এবং ইনস্টাগ্রাম আইডি প্রোভাইড করে দিয়েছি। ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমাকে লিখে পাঠান, হয়তো পরের এপিসোডে আমি আপনাদের পাঠানো ঘটনাই তুলে ধরবো। ফিরে আসা যাক আজকের এপিসোডে। 2012 সাল, ফাল্গুন মাস। সুন্দরবনের গভীরে শালবনী পাড়া, জঙ্গল ঘেঁষা এক এলাকা। সুন্দরবন থেকে প্রায় 14 কিলোমিটার ভেতরে ঢুকলেই রাস্তা বদলে যায়। পাকা রাস্তা শেষ হয়ে যায়, শুরু হয় কাঁচা লাল মাটির পথ। দুই ধারে শালগাছ, সেগুন আর ঝোপঝাড়ে পরিপূর্ণ। সূর্যের আলো পর্যন্ত ঠিকভাবে নামে না। অতিরিক্ত শালগাছ থাকার ফলে এই জায়গাটার নাম হলো শালবনী পাড়া। এখানেই থাকতো রঘুনাথ মণ্ডল। বয়স তখন তার 26 বছর। চাষবাস করে, কিন্তু শান্ত স্বভাবের ছেলে। গ্রামে সবাই জানতো রঘুনাথের বিয়ের বয়স অনেক আগেই হয়ে গেছে, কিন্তু যত জায়গায় দেখানো হোক না কেন, কোথাও ঠিক হচ্ছিল না। কেউ বলতো মেয়ের স্বাস্থ্য ভালো না, কেউ বলতো কুল ঠিক না, আবার কেউ তো সরাসরি মুখের ওপর নাই করে দিত। রঘুনাথের মা কমলা দেবী ভেতরে ভেতরে চিন্তায় পড়ে গিয়েছিলেন। সন্ধ্যে থেকে রাত পর্যন্ত প্রায় ছেলের জন্য শিব কালীমায়ের নাম জপ করতেন। একদিন বিকেলের দিকে হঠাৎই ওই গ্রামে এলো এক অচেনা লোক। চেহারাটা শুকনো, চোখে অদ্ভুত দৃষ্টি। নিজের পরিচয় দিলেন হরিচরণ ঘটক। সে বলল, মা রে, একখানা ভালো মেয়ে আছে, খুবই সুন্দর, শান্ত, কিন্তু জায়গাটা একটু ভেতরে। কমলা দেবী জিজ্ঞাসা করলেন, আচ্ছা কোথায় জায়গাটা? ঘটক একটু থেমে বলল, ডুমুর ঝোলা, একদম বনের শেষ প্রান্তে। এই নামটা শুনেই আশেপাশে দুজন মানুষ ফিসফিস করে উঠল। ডুমুরঝোলা মানেই কমলো, গভীর জঙ্গল, আর সন্ধ্যার পর কেউই যেতে চায় না। কিন্তু ঘটক বলল, মেয়েটার বয়স 16 পেরিয়েছে, দেখতে দেবীর মতো, বাবা মা নেই, মামার বাড়িতে থাকে। এই কথাটি শোনার পরে কমলা দেবী আর বেশি দেরি না করে পরের দিনই রঘুনাথকে নিয়ে ডুমুরঝোলায় গেলেন। গ্রামটা যেন আলাদা এক জগৎ। চারিদিকে নিস্তব্ধতা, পাখির ডাকও অস্বাভাবিক। একটা পুরনো মাটির বাড়ির উঠোনে দাঁড়িয়েছিল মেয়েটি। নাম ছিল মালতী। চুলটা খোলা, কোমর ছুঁই ছুঁই, চোখ দুটো অদ্ভুতভাবে বড়। রঘুনাথ তাকিয়েই থমকে গেলেন। মালতী একবার চোখ তুলে তাকালো। সেই দৃষ্টিতে যেন একটি টান ছিল, সেটি রঘুনাথকে বশ করে দেয়। অদ্ভুত একটা টান। কমলা দেবী বাড়ির সকলের সাথে আলাপ করলো। মেয়েটির মামাও বিয়ে দিতে পারলেই বেঁচে যায় যেন। ভারী অদ্ভুত। কমলা দেবীর মনে হয় মেয়েটির পরিবার কিছু একটা লুকোচ্ছে। ফেরার পথে কমলা দেবী ছেলেকে বললেন, রঘু, মেয়েটা ভালো তো, কিন্তু জানিস আমার মনের মধ্যে কেমন কু ডাকছে। আহ মা, তুমি বেশি ভাবছো। এত সুন্দর মেয়ে আবার কোথায় পাবো বলো তো? কত তো দেখলাম। সন্ধ্যার সময় শালবনী পাড়ায় ঢুকতেই জঙ্গলটায় একটা অদ্ভুত আওয়াজ ভেসে আসে। একটা হু হু আওয়াজ, হয়তো পশু পাখির শব্দ। বিয়েটা ঠিক হলো। বিয়ের দিন সকালে শালবনী পাড়ায় কেমন একটা চাপা ভাব ছিল, তবুও রোদটা ঠিকমতো উঠছিল না। বাড়ির উঠোনে প্যান্ডেল দেওয়া হলো, কিন্তু আশ্চর্যের বিষয়, গ্রামের অনেকে এলেও ডুমুরঝোলা থেকে কেউই এলো না। মালতীর মামা শুধু বলেছিল, মেয়েটা তো নতুন জায়গায় যাবে, বেশি লোকজনের দরকার নেই। দুপুর 12টা নাগাদ বরযাত্রী গেল ডুমুরঝোলায়। মালতী বেরোলো পালকিতে। কমলা দেবীর চোখটা আটকে গেল। মালতীর পায়ে একটা ছোট্ট কাটা দাগ, যেন আগুনে পুড়ে গেছে, আর চোখের কোণে একটা হালকা কালচে ছাপ, আগে চোখে পড়েনি। একজন কাকিমা ফিসফিস করে বলল, বাহ, রঘুর জন্য তো ভালো মেয়ে পেয়েছিস রে। বিকেল 5টায় বিয়েটা শুরু হলো। যজ্ঞের আগুনটাও হঠাৎই দুবার নিভে গেল। পুরোহিত মন্ত্র থামিয়ে বললেন, কোনো হাওয়া বাতাস নেই, তবুও আগুনটা নিভে যাচ্ছে কেন? মালতী এক দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়েছিল, চোখের পলক ফেলেনি। সপ্তপদীর সময় তৃতীয় পা ফেলতেই মালতীর নুপুরটা ঝনঝন করে বেজে উঠল। বিয়েটা শেষ হয়। মালতী চুপচাপ বসেই ছিল, কারোর সাথে কথা বলছিল না। একবার রঘুনাথ ফিসফিস করে বলল, কি গো, তুমি কি ভয় পাচ্ছ? মালতী ধীরে মাথা নাড়ালো, কিন্তু মুখে কোনো ভাব নেই। বিদায়ের আগে মালতী হঠাৎই কমলা দেবীর কানে কানে বলল, মা, রাতে যদি কোনো শব্দ শুনতে পাও, দরজাটা খুলবে না কেমন? এই কথাটা কেউই শুনলো না, কিন্তু কমলা দেবীর বুকটা ধক করে উঠল। সেদিন রাত 11টা।
নতুন বউ ঘরে ঢুকলো, চুলটা খোলাম, চোখটা নিচু। বাড়ির চারপাশটা তখন অদ্ভুত নিস্তব্ধতা, কিন্তু শালবনি পাড়ার কুকুরগুলো হঠাৎই একসাথে ডাকতে শুরু করলো। আর ঠিক তখনই জঙ্গল থেকে ভেসে এলো একটা ঝনঝন শব্দ। রাত তখন প্রায় 1:10, পুরো বাড়ি ঘুমিয়ে পড়েছে। জঙ্গলের দিক থেকে কোনো হাওয়া বাতাসও আসছে না, এমন একটা নিস্তব্ধতা যেন নিজের নিঃশ্বাস নেওয়ার শব্দটাও শোনা যাচ্ছে। হঠাৎই আবার নুপুরের ঝনঝন শব্দ। কমলা দেবীর ঘুমটা হঠাৎই ভেঙে যায়। প্রথমে ভাবলো হয়তো নতুন বউ ঘরে হাঁটছে, কিন্তু শব্দটা আসছে বাইরের ঘর থেকে। কমলা দেবী উঠে বসে ধীরে ধীরে দরজার দিকে তাকালেন। দরজাটা আধা খোলা, চাঁদের আলোয় তিনি যা দেখলেন, নতুন বউ মালতী ধীরে ধীরে ঘর থেকে বেরোচ্ছে। চুলটা পুরোটাই খোলা, পাটাও খালি, কিন্তু পায়ের সাথে নুপুরের শব্দটা অস্বাভাবিক, গা ছমছম করার মতো। কমলা দেবী ডাকতে যাবেন, মা গো, এই রাতে কোথায় যাচ্ছ? কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না, মুখটা শুকিয়ে গেল। মালতী উঠোন পেরিয়ে জঙ্গলের দিকে হাঁটছে। কমলা দেবী সাহস করে পিছু নিলেন। খুব দূরে না, প্রায় 20 হাত পেছনে। মালতীর হাঁটার ভঙ্গিটা ভারী অদ্ভুত। হালকা আবছা চাঁদের আলোয় মনে হচ্ছে মালতী যেন মাটিতে পা ফেলছে না, যেন মনে হয় হালকা হালকা ভেসে যাচ্ছে। জঙ্গলে ঢুকতেই হাওয়াটা ঠান্ডা হয়ে যায়। হঠাৎই মালতী থেমে যায় একটা বড় শাল গাছের সামনে। কোনো দেরি না করে সে গাছ বেয়ে উঠতে শুরু করলো। হাত পাটা এমন ভাবে নড়ছে যেন গাছে ওঠা তার কাছে নতুন কিছু না। কমলা দেবীর এসব দেখে পাটা জমে গেল। মালতী সাথে সাথে গাছ বেয়ে উঠে একটা মোটা ডালে বসে পড়লো। ঠিক তখনই একটা বড় কালো পাখি ডালে এসে বসলো। মালতী হঠাৎই এক ঝটকায় ঝাঁপিয়ে পড়লো। পাখিটাকে ধরে হঠাৎই এক মোচড়ে ঘাটটা ভেঙে দিল। তারপর কমলা দেবী নিজের চোখে যা দেখলেন, সেটি দেখে কমলা দেবীর আত্মারাম খাঁচা হয়ে যাওয়ার মতো অবস্থা। মালতী ওই পাখির কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, রক্ত গড়িয়ে পড়ছে, মুখে কোনো ভাব নেই, চোখ দুটি অস্বাভাবিকভাবে জ্বলছে। হঠাৎই মালতী মাথা ঘুরিয়ে তাকালো সোজা কমলা দেবীর দিকে। 1 সেকেন্ডের জন্য চোখাচোখি। মালতী হঠাৎই হালকা হাসলো। কমলা দেবীর বুকের ভেতরে যেন সবকিছু থেমে গেল। তিনি আর দাঁড়াতে পারলেন না, চোখ বুঝে দৌড় মারলেন। ঘরে ঢুকে সোজা দরজা বন্ধ করে মাটিতে বসে পড়লেন। হাত পা কাঁপছে, শরীরটাও ঠান্ডা হয়ে আসছে, মাথাটাও ঘুরছে। মনে মনে শুধু একটাই কথা, হে ভগবান, এ কাকে আনলাম? এটা তো মানুষ না, এ মানুষ হতেই পারে না। কি করব আমি এখন? আমাদের সংসারটা তো শেষ হয়ে গেল। এখন কিছু বলা যাবে না কাউকে, এখন চুপচাপ থাকি। তিনি তখন কাউকে কিছুই বললেন না, কারণ ভয় পেলেন যদি এটা জানে তাহলে সে কি বাঁচতে দেবে। ভোরে আলো ফুটতেই শালবনি পাড়ার জঙ্গলটা অন্যরকম হয়ে যায়। কমলা দেবীর চোখে সারা রাত ঘুম আসেনি। বারবার সেই একই দৃশ্য মনে পড়ছে, শাল গাছ, পাখি আর রক্ত, আর মালতীর সেই হাসি। ভোর 5টা নাগাদ হঠাৎই উঠোনে হাড়ি পাতিলের শব্দ আসে। কমলা দেবী চমকে উঠে বসেন। দরজার ফাঁক দিয়ে উঁকি দিতেই তিনি যা দেখলেন তাতে মাথা ঘুরে গেল। মালতী উঠোনে দাঁড়িয়ে, জল তুলছে, চুলটা খোলা, মুখে শান্ত ভাব, কিন্তু কোনো ভয় নেই। মনে হচ্ছিল গত রাতে সবকিছুই যেন একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন। মালতী রান্নাঘরে ঢুকে পড়ল। সকাল তখন 6টা। মালতী চুলায় আগুন ধরাচ্ছে, হাতের নড়াচড়া খুবই নিখুঁত, একটুও তাড়াহুড়ো নেই। ভাত বসালো, ডাল ফোটালো, শাক কাটলো। কমলা দেবী চুপচাপ দরজার পাশে দাঁড়িয়ে। একবার লক্ষ্য করলেন মালতীর হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা, নখের গোড়ায় কালচে দাগ, কিন্তু মুখে শিশুসুলভ শান্তি। মালতী হঠাৎই ঘুরে তাকালো। আপনি সারাক্ষণ তাকিয়ে আছেন কেন? আমি কি কিছু ভুল করেছি মা? এই কথাটি শুনে কমলা দেবীর বুকটা ধক করে উঠল। তিনি জোর করে হাসলেন, না না মা, তুমি কিছু ভুল করনি। আসলে আমার শরীরটা ভালো লাগছে না। বিয়ের সব কাজকর্ম ছিল, বুঝতেই তো পারো, বয়স হয়েছে। মালতী এই কথাটি শুনে এক পা এগিয়ে আসে, তারপর বলল, আচ্ছা মা, তাহলে আপনি বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। কথাগুলো যতটাই মিষ্টি, চোখের দৃষ্টিটা ততটাই ঠান্ডা। দিনভর কমলা দেবী একটা জিনিসই লক্ষ্য করলেন, মালতী একবারও চুলটা বাঁধছে না। রান্না, ঝাঁটা, জল তোলা সবিতেই চুলটা খোলা। একবার সাহস করে কমলা দেবী বললেন, মারে, চুলটা বেঁধে নিলে সুবিধা হয় না? মালতী সঙ্গে সঙ্গে হেসে উত্তর দেয়, না মা, আমার চুল বাঁধতে ভালো লাগে না, আমার এরকম ছেড়েই কাজ করতে ইচ্ছা করে। হঠাৎই দুপুরের দিকে পাড়ার 2-1 বউ আসে মালতীর সাথে দেখা করতে। একজন ফিসফিস করে বলল, কি সুন্দর বউ এনেছো গো। আরেকজন হঠাৎই থেমে গেল, চোখটা কুঁচকে বলল, এই মেয়ের চোখ দুটি কেমন জানি অদ্ভুত, তাই না? মালতী তখন উঠোনে দাঁড়িয়ে সব কথাই শুনছিল, কিন্তু মুখে কোনো ভালো মন্দ ভাব নেই। বিকেলের দিকে কমলা দেবী নিজেই রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করলেন। হাতটা কাঁপছে, মাথাটাও ঘুরছে। মনে মনে ভাবছেন, ছেলেকে বলবো না চুপ করে থাকবো? যদি বলি তাহলে ছেলে বিশ্বাস করবে তো? আর যদি না বিশ্বাস করে
এই মেয়ে যদি সবকিছু শুনে ফেলে তাহলে সত্যি একটা অঘটন ঘটে যাবে। মালতী তখন উঠোনে বসে চুলটা আঁচড়াচ্ছিল। কমলা দেবী হঠাৎই একবার তার দিকে তাকিয়ে চোখটা সরিয়ে নিলেন। সন্ধ্যা নামার ঠিক আগে মালতী শাশুড়ি মায়ের কাছে এসে খুব নিচু গলায় বলল, মা, আজ রাতে যদি কিছু শুনতে পান ভয় পাবেন না কিন্তু। এই কথাটি শুনেই কমলা দেবীর শরীরটা আবারও ঠান্ডা হয়ে যায়। তিনি কাপা গলায় বললেন, কি শুনবো মা, কি শুনবো? মালতী শুধু হেসে বলল, সবসময় সব শব্দ আমরা যা শুনতে পাই সেগুলি সত্যি হয় না মা। এই কথাটি বলার পর ধীরে ধীরে ঘরে চলে গেল। সন্ধ্যার আলোটা নিভে আসছে, জঙ্গলটাও কালো হয়ে উঠেছে। কমলা দেবী জানতেন আজ রাতটা আগের থেকেও আরো ভয়ঙ্কর হবে। সেদিন সন্ধ্যার পর থেকেই রঘুনাথের মনটা অস্থির লাগছিল, কারণ সারাদিন সে একটা জিনিস লক্ষ্য করেছে, মালতী খুবই কম কথা বলছে, হাসলেও চোখ দুটি অন্যরকম। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, সে একবারও বিয়ের পরে আয়নায় নিজের মুখ দেখেনি। রাতের খাবার সবাই একসাথেই খেলো। মালতী খুবই কম খেলো, শুধু ভাত ছুলো আর ডাল খেলো, কিন্তু মাছ বা আলু একদমই মুখে তুললো না। রঘুনাথ হালকা এসে বলল, কি গো, তুমি কি মাছ খাও না? আমরা তো জানতামই না। মালতী তাকালো, না না, খাই আমি, কিন্তু রাতের বেলা খেতে আমার ভালো লাগে না। রাত প্রায় 11:30, সবাই ঘুমাতে গেল। রঘুনাথ আর মালতী নতুন ঘরে। মালতী শুয়ে পড়ল, পিঠটা ঘুরিয়ে। চুলটা তখনও খোলা, বিছানার একদম কিনারা পর্যন্ত ছড়িয়ে গেছে চুলটা। রঘুনাথ চোখ বন্ধ করতেই হঠাৎই একটা শব্দ শুনল, একটা খসখস শব্দ। সে চোখ খুলে তাকালো। মালতী তখনও পিঠ ঘুরিয়ে শুয়ে, কোনো নড়ছে না। রাত তখন 1:10। হঠাৎই আবারও নুপুরের ঝনঝন শব্দ হয়। রঘুনাথ সোজা উঠে বসে। সে দেখলো পাশে মালতী শুয়ে নেই। হয়তো ভাবলো মালতী বেরিয়েছে। সে চুপচাপ দরজার দিকে গেল। দরজাটা আধা খোলা, চাঁদের আলোয় দেখলো মালতী ঘরে নেই, বিছানাটা খালি। রঘুনাথের বুকটা ধক করে উঠল। সে নিঃশব্দে উঠোনে নামলো। দেখলো মালতী জঙ্গলের দিকে হাঁটছে, একদম একইভাবে, পাটা যেন মাটিতে পড়ছে না। রঘুনাথ দূরে দূরে পিছু নিল। রঘুনাথ ডাকতে যাবে, কিন্তু রঘুনাথের গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। মালতী হঠাৎই থেমে যায় সেই একই শাল গাছের সামনে। রঘুনাথ তখন আর কিছু উপায় না পেয়ে গাছের আড়াল থেকে সবকিছু দেখলো। মালতী এক ঝটকায় গাছ বেয়ে উঠেছে, কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই। ডালে উঠে বসতেই একটার পর একটা পাখি এসে বসছে। হঠাৎই মালতীর মুখটা বদলে যায়, দাঁতটা বেরিয়ে যায়, একটা ভয়ঙ্কর ভাবে বড় বড় দাঁত বেরিয়ে আসে। চোখটা লাল, গলা থেকে একটা অদ্ভুত কর্কশ শব্দ বেরোয়। এক ঝটকায় সে পাখিটাকে ধরছে, হাতটা মুচড়ে দিচ্ছে আর কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। রঘুনাথের তো এসব দেখে হাতটা হিম হয়ে যায়। রঘুনাথের বমি আসছিল। হঠাৎই মালতী থমকে যায়, মাথা ঘুরিয়ে সোজা রঘুনাথের দিকে তাকালো। এবার আর হাসি নেই। কি গো, লুকিয়ে দেখছো কেন? তুমিও খাবে নাকি? গলাটা মানুষের না, ভাঙা এবং কর্কশ। রঘুনাথ পেছতে গিয়ে পাটা হড়কে পড়ল। মালতী এক ঝটকায় ডাল থেকে নেমে এলো। সে খুব কাছে এসে বলল, আমি আমি তো তোমার ঘর ছেড়ে যাইনি, তোমরাই আমাকে ডেকেছো। তুমি তুমি কে? কে তুমি? আমি আমি বনের মেয়ে, আমি রাতে বাঁচি। এই কথাটি বলেই সে একবারে দৌড়ে জঙ্গলের ভেতরে মিলিয়ে গেল। রঘুনাথ কোনো রকমের হাল ছেড়ে বাড়ি ফিরল। ঘরে এসে দেখে মালতী বিছানায় শুয়ে আছে, চুলটা খোলা, ঘুমোচ্ছে। রঘুনাথের হাতটা হিম হয়ে গেল। এ কিভাবে আসলো? আমি কি তাহলে কোনো স্বপ্ন দেখলাম? রঘুনাথের সারা রাত ঘুম আসলো না। ভোরের আলো ফুটতে এসে বুঝে গেল এই সত্য আর লুকিয়ে রাখা যাবে না, আজই কাউকে ডাকতে হবে, না হলে আর কেউ বাঁচতে পারবে না। ভোরের আলো ফুটতেই রঘুনাথ আর এক মুহূর্ত দেরি করলো না। চোখে ঘুম নেই, মুখটা ফ্যাকাশে, সরাসরি পৌঁছালো মায়ের ঘরে। কমলা দেবী ছেলের মুখের দিকে তাকিয়েই বুঝে গেলেন সে সবকিছু জেনে গেছে। রঘুনাথ ধীরে ধীরে দরজা বন্ধ করে বলল, মা, মা, আমি মালতীকে কাল রাতে দেখেছি। ও মাংস, ও গোটা পাখি ছিঁড়ে খাচ্ছে, পাখির মাংস খাচ্ছে, কাঁচা মাংস। কমলা দেবীর চোখটা ভিজে গেল। তিনি কাপা গলায় বললেন, আমি জানতাম, হয়তো আমি ভেবেছিলাম তুই আমার কথা বিশ্বাস করবি না, তাই আমি বলিনি বাবা। আমাদের ঘরে কি সর্বনাশ নেমে এলো রে বাবা, এখন আমরা কি করব? সকাল 9টার মধ্যে খবর পাঠানো হলো গোবিন্দ ওঝাকে। এই ওঝা আশেপাশের জঙ্গল গ্রামে খুবই পরিচিত। লোকেরা বলে সে প্রেত ধরে, ডাইনির নাম বলে, আর বনের সব অদ্ভুত প্রেতাত্মাদের ভাষা বোঝে। দুপুরবেলা গোবিন্দ ওঝা এলো। সে উঠোনে ঢুকতেই থমকে গেল, মাটি ছুঁয়ে চোখটা বন্ধ করলো। তিনি বললেন, এই বাড়িতে যে সত্তা আছে ওটা বনের। মালতী তখন উঠোনে বসে চুলটা আঁচড়াচ্ছিল। ওঝা তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, কিরে, চুলটা বেঁধে নিলেই তো হয়, নতুন বউ চুল খুলে রাখতে নেই জানিস না?
মালতী প্রথমবারের মতো রেগে গেল, চোখটা লাল, হঠাৎই গলার স্বরটা বদলে গেল। আমার চুল আমি বুঝবো, তোর কি? তুই যেই কাজে এসেছিস ওটাই কর বুড়ো। ওঝা ভয় পেয়ে পিছিয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, সর্বনাশ করেছে, এটা তো কোনো ডাইনি না, এটা তো প্রেতনি। ওঝা সবাইকে ঘরের ভেতরে বসালো। 16 বছর আগে একটি ঘটনা ঘটেছিল। এই জঙ্গলে একটা মেয়ে মারা যায়, নাম ছিল মালতী হাসদা। মেয়েটা ছিল খুবই সুন্দর, বনে ফুল তুলতে যেত। একদিন সন্ধ্যায় জঙ্গলের ভেতরে 4 জন মাতাল লোক ওকে ধরে, তারপর ধর্ষণ করে ওই শাল গাছেই ওকে ঝুলিয়ে দেয়। পরের দিন ওই শাল গাছেই ওর ঝুলন্ত দেহটা পাওয়া যায়। কমলা দেবীর তো এসব শুনে হাত পা ঠান্ডা হয়ে যায়। মেয়েটার প্রেতাত্মা আটকে গেছে। মেয়েটার নিজের রূপ নিয়ে সেই মামার বাড়িতে ফিরে গিয়েছিল। কেউ কিছু বুঝতে পারেনি। দিনে সে মানুষ থাকে ঠিকই, কিন্তু রাতের বেলা সে বনের শিকারী। রঘুনাথ জিজ্ঞাসা করলো, তাহলে তাহলে আমরা এখন কি করব? আমাদেরই কেন বেছে নিল? ওঝা উত্তর দিল, তোমরা তো নিজেরাই ডেকেছ। বনের শেষ প্রান্তে বিয়ে, 16 বছরের মেয়ে, নাম মালতী, এই তিনটেই তো ডাক। আজ রাতে এটা শেষ করতে হবে, নইলে অনেক বড় বিপদ আসতে পারে। গোবিন্দ ওঝা আর কিছু না বলে রাতের জন্য প্রস্তুতি শুরু করলো। কয়েকজন গ্রামবাসীকে ডাকা হলো। চারদিকের গ্রাম থেকে লোক এলো, কেউ লাঠি নিয়ে, কেউ মশাল নিয়ে। বিকেল প্রায় 4:30। মালতীর উঠোনে তখন দাঁড়িয়েছিল, চুলটা খোলা, মুখে হালকা হাসি। ওঝা চিৎকার করে বলল, এখনই এখনই মালতীকে ধরো। 4 জন পুরুষ একসাথে ঝাঁপিয়ে পড়লো। মালতী প্রথমে কিছুই করলো না, তারপর হঠাৎই একটা লোককে এমন জোরে ধাক্কা দিল সে 5 হাত দূরে গিয়ে পড়লো। তারপর মালতী অদ্ভুত বিকট চিৎকার করে, গলাটা মানুষের না, একটা ভাঙা পশুর মতো আওয়াজ। শেষমেশ নিমের ডাল, লাল সুতো আর লোহার শিকল দিয়ে তাকে বেঁধে ফেলা হলো। মালতীকে উঠোনের মাঝখানে একটা কাঠের পিঁড়িতে বসানো হয়। চারিদিকে লাল সিঁদুর, নুন, ছাই আর শ্মশানের মাটি দিয়ে গোল করে বৃত্ত আঁকা হয়। গ্রামবাসীরা বৃত্তের বাইরে দাঁড়িয়ে সব দেখছে। গোবিন্দ ওঝা মুখে কালী মন্ত্র পড়তে পড়তে হঠাৎই এক মুঠো নিম পাতা নিল। তিনি বললেন, মুখটা খোল, এখনই মুখটা খোল। মালতী হঠাৎই হেসে ওঠে, দাঁতটা দেখা যায় অস্বাভাবিক লম্বা। ওঝা জোর করে নিম পাতাগুলি মুখের ভেতরে ঢুকিয়ে দিল। মালতী তখন বমি করতে লাগলো, কালছে থকথকে জল বেরোলো, চোখটা উল্টে গেল। সে চিৎকার করে বলল, ছাড় ছাড় বুড়ো, আমায় ছাড়। আমি আমি ঝুলেছি, আমি বিচার চাই, আমাকে এক্ষুনি ছাড় বুড়ো। এইসব কথা শুনে কমলা দেবী মাটিতে বসে পড়লেন। হঠাৎই মালতীর শরীরটা কেঁপে উঠল, ঘাড়ের এক পাশটা বেঁকে গেল, চুলটা মাটিতে লুটিয়ে পড়েছে। সে গর্জে উঠল, আমাকে আমাকে সুন্দর বলেছিল, তারপর তারপর জঙ্গলে ফেলে দিয়েছিল। গ্রামবাসীরা বুঝে গেল মালতীর ঘটনাটি কোনো গল্প নয়, এটা সত্য ঘটনা। ওঝা মন্ত্রের তালে মাটিতে লাঠি ঠুকলো। চারিদিক থেকে অদ্ভুত বাতাস বইছে। হঠাৎই মালতী চিৎকার করে উঠল, আমায় ডেকে এনেছো, এখন আবার ছাড়তে চাও? তারপর একটা প্রচন্ড আওয়াজ, ঝনঝন শব্দ, নুপুরটা যেন নিজে নিজেই ছিঁড়ে গেল। মালতী হঠাৎই নিস্তেজ হয়ে পড়ে যায়, মাথাটা নিচু, চুল দিয়ে মুখটা ঢাকা। মালতী তখন আর নড়ছিল না, চোখ দুটো উল্টে গেছে, শুধু নিঃশ্বাস ধীরে ধীরে চলছে। অনেকে ভাবলো মরে গেল নাকি, কিন্তু গোবিন্দ ওঝা একটুও থামলো না। সে আরো জোরে জোরে মন্ত্রপাঠ শুরু করতে লাগলো। আগুনের অগ্নিকুণ্ডে হঠাৎই আগুনটা উঁচু হয়ে উঠল। ঠিক তখনই মালতীর শরীরটা এক ঝটকায় সোজা হয়ে উঠে দাঁড়ালো। চুলটা সামনের দিকে ঝুলে আছে, মুখটা ঢেকে গেছে, ঘাটটা অস্বাভাবিকভাবে বেঁকে আছে। পরের মুহূর্তে সে শিকলে এমন জোরে টান দিল যেন লোহার শিকলটা ছিঁড়ে যায়। তারপর একটা বিকট আওয়াজ, গ্রামবাসীরা ভয়ে পিছিয়ে যায়। আমাকে আমাকে আটকে রাখা যায় না বুড়ো। তারপর যজ্ঞকুণ্ডে রাখা লাঠিটা তুলেই সবকিছুতে লাথি মেরে আগুনটা ছিটকে দিল আর দৌড়ে উঠোন পেরিয়ে সোজা জঙ্গলের দিকে ছুটে যায়। দৌড়টা ছিল মানুষের মতো নয়, 4 পা ছুঁয়ে গাছের ফাঁক গলে এক মুহূর্তের জন্য যেন মালতী অন্ধকারে মিলিয়ে যায়। সবাই থমকে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কয়েক সেকেন্ড পর গ্রামবাসীরা হুঁশ ফিরে পেল। সবাই বলল, মশাল ধর, লাঠিটা নে, আজকেই ওকে ধরতে হবে। চারিদিক থেকে চিৎকার ওঠে। লাঠি বল্লম হাতে প্রায় 20-25 জন লোক জঙ্গলে ঢুকে পড়ল। নুপুরের শব্দ শোনা যাচ্ছে, কখনো ডালের দিক থেকে, কখনো ডান দিক থেকে, কখনো পেছন থেকে, কিন্তু কোথাও কোনো ছায়া নেই, কোথাও পায়ের ছাপ নেই, শুধু চারিদিকে জঙ্গল আর অন্ধকার। এক বৃদ্ধ বলল, এটা
এটা আর মানুষ নেই, ও জঙ্গলের হয়ে গেছে। শেষমেশ কেউ মালতীকে আর খুঁজে পেল না, সবাই ফিরে এলো। মালতীকে ওই দিনের পর থেকে আর পাওয়া গেল না। পরের দিন সকাল হলে উঠোনে পড়ে থাকে শুধু ভাঙা শিকলের টুকরো, পোড়া লাঠি আর ভাঙা নুপুর আর এক গোছা চুল। এছাড়া আর কিছুই ছিল না। কিন্তু আজও শালবনী পাড়ার লোকেরা বলে সন্ধ্যার পর ওই গভীর জঙ্গলের ভেতর দিয়ে কেউ গেলে হঠাৎই পেছন থেকে নুপুরের শব্দ শোনা যায়। আবার কেউ ফিসফিস করে বলে মালতী জঙ্গলে হারায়নি, জঙ্গলে ওকে নিজের করে নিয়েছে। আর এই ছিল আজকের একটি ভয়ঙ্কর ঘটনা। শালবনী পাড়ার সেই রাত, ভাঙা নুপুরের শব্দ আর জঙ্গলের ভেতরে হারিয়ে যাওয়া একটি নাম, মালতী। আপনি যদি কখনো জঙ্গল ঘেঁষা কোনো গ্রামে সন্ধ্যার পর যান আর হঠাৎই পেছন থেকে নুপুরের শব্দ শোনেন, ফিরেও তাকাবেন না, কারণ সব শব্দের উৎস মানুষ থেকে আসে না। আর এমনই আরো সত্যি ভৌতিক ঘটনার ভয়ঙ্কর সব গল্প শুনতে বং টেলিস্কোপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটি এপিসোডে। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।